আসসালামু আলাইকুম। সত্যি কথা বলতে প্রত্যেক ক্রিকেটারেরই একটা পিক টাইম থাকে, যে পিক টাইমে তার ক্যারিয়ারটাকে ফ্লারিশ করতে হয়। আমার মনে আছে সাকিব আল হাসানের জন্য সেই পিক টাইমটা ছিল 2008, 9, 10 ওই সময়টাতে শ্রীলঙ্কার সঙ্গে একটা কাটল ওভার ম্যাচ আমাদের মিরপুরে সাকিব আল হাসান মোটামুটি সিঙ্গেল হ্যান্ডেডলি বাংলাদেশকে জয়লাভ করিয়েছিলেন। এবং ওই যে বড় ইনিংস, এই বড় ইনিংস খেলার অভ্যেসটা কিন্তু এই পিক টাইমে গড়ে তুলতে হয়। ওই 25, 30, 40 ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হয়। আমার কাছে মনে হয় তাওহিদ হৃদয়ের জন্য সেই সময়টা চলে এসেছে, কারণ আগামী দিনে তাওহিদ হৃদয়কে বাংলাদেশের ব্যাটিংয়ের নেতৃত্বের জায়গাটা নিতে হবে। এবং এই যে এখন 25, 40, 45 এই জায়গা থেকে আসলে ইনিংসটাকে বড় করার চিন্তা ভাবনার জায়গায় আসতে হবে, বা তার ক্যারিয়ারের পিকটাতে আমি যদি বেস্ট পসিবল জায়গাটা খুঁজে পেতে চাই তাহলে তার ইনিংসগুলোকে বড় করতে হবে। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে শটের রেঞ্জ বাড়ানো, নিজের লিমিটেশনের জায়গাগুলো থেকে বেরিয়ে আসা। বিশেষ করে তাওহিদের ক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখি যে অনেক বেশি অনসাইড ওরিয়েন্টেড প্লেয়ার। ডেফিনেটলি টি-20 ক্রিকেটে তাওহিদ হৃদয় বাংলাদেশের পিক ফর্মে থাকা প্লেয়ার, কিন্তু তিনি স্কোরগুলো বড় করতে পারেন না। তার পেছনে বড় কারণটা হচ্ছে অনেক বেশি লেগ সাইড ওরিয়েন্টেড প্লেয়ার। বিশ্বকাপের মঞ্চে অর্থাৎ 2024 টি-20 বিশ্বকাপের মঞ্চে তাওহিদ হৃদয় যতগুলো বাউন্ডারি মেরেছেন, আমরা যদি একটু ওয়াগন হুইলটা লক্ষ্য করে দেখি, সেই ওয়াগন হুইলে একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, সেখানে মাত্র 14 রান বাউন্ডারি থেকে এসেছে অফ সাইডে, বাদ বাকি 68 রান তিনি নিয়েছেন লেগ সাইডে। ডেফিনেটলি লেগ সাইডে তার শটের রেঞ্জ অনেক ভালো, লেগ সাইডে তিনি অনেক ভালো খেলেন, কিন্তু এইখানে বেশ কিছু বিষয় আছে। আপনি একটা ব্যাপার খেয়াল করে দেখবেন, সেটা আমরা যদি একটু ডিটেইলে পরিসংখ্যানের জায়গাটায় যাই, আপনি খুব ভালো মতো দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম নাম্বার অফ রানস এই 68 রানের মধ্যে 52 রান তিনি নিয়েছেন মিড উইকেট এবং স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে, যেটা ওয়াগন হুইলে আপনি দেখতে পাচ্ছেন। এখন এই যে মিড উইকেট এবং স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে তিনি ম্যাক্সিমাম নাম্বার অফ রান স্কোর করেন, ওই জায়গাতে আবার কিন্তু আউটও হন। একটু আমরা খেয়াল করে যদি দেখি, বিশ্বকাপের মঞ্চে সুইপ শট করতে গিয়ে তিনি সর্বমোট 44 রান সংগ্রহ করেছেন। মাইন্ড ইট, সুইপ শটে 44 রান সংগ্রহ করেছেন। উইপিং শট, যেটা লেগ সাইডে মিড উইকেটের দিকে ব্যাটসম্যান ঘোরান, সেখান থেকে 18 রান নিয়েছেন। গ্ল্যান্স করতে গিয়ে 4 রান নিয়েছেন। অন ড্রাইভ করতে গিয়ে 8 রান নিয়েছেন। কাভার ড্রাইভ করতে গিয়ে বাউন্ডারিতে তিনি 10 রান নিয়েছেন। এটা কিন্তু আমি বাউন্ডারিতে তার রান তোলা রেশিওর কথাটা বলছিলাম। এখন যেটা আমি একটু আগে বলছিলাম যে এই অনসাইডে শট খেলতে গিয়ে বা সুইপ শট খেলতে গিয়ে, উইপ শট খেলতে গিয়ে তাওহিদের উইকেটটাও কিন্তু যায়। এখন এই যে উইকেটটা যে যায়, তার আগে আসলে কত রান করেছেন সেটা একটা চিন্তার বিষয়। 25, 30, 35 ইজ ইট এনাফ? ব্যাপারটা কিন্তু সেরকম না। একজন সেট ব্যাটার যখন তিনি 25, 30 করে ফেলেছেন, হঠাৎ করে একটা সুইপ শট খেলতে গিয়ে আউট হয়ে গেলেন, হঠাৎ করে একটা হুইপ শট খেলতে গিয়ে আউট হয়ে গেলেন, তখন কিন্তু ওই 25, 30-এর কোনো ভ্যালু ক্রিয়েট করে না। একটু খেয়াল করে দেখব তিনি বিশ্বকাপের মঞ্চে কোন কোন শট খেলতে গিয়ে আউট হয়েছেন। সুইপ শট খেলতে গিয়ে 4টা ইনিংসে আউট হয়েছেন। হুইপিং শট খেলতে গিয়ে তিনি 2টা ইনিংসে আউট হয়েছেন। স্কুপ খেলতে গিয়ে তিনি 1টা ইনিংসে আউট হয়েছেন। তার মানে 7টা ইনিংসে বিশ্বকাপে তিনি আউট হয়েছেন অনসাইড নির্ভর শট খেলতে গিয়ে, বিশেষ করে সুইপ শট খেলতে গিয়ে। ডেফিনেটলি সুইপ তার স্ট্রেংথের জায়গা, স্ট্রং পয়েন্ট, বাট দ্যাট ডাজ নট মিন যে আপনি সবসময় শুধু সুইপ শটটাই খেলতে যাবেন। আপনার যদি শটের রেঞ্জ বেটার থাকে, আপনার যদি আরও অনেক জায়গাতে শটের রেঞ্জ থাকে, তখন কিন্তু বিষয়টা এরকম ঘটবে না যে আপনি সব শট সুইপ খেলতে যাচ্ছেন। আবারও বলছি, আপনি 25, 30, 35 রান করছেন, 40 রান করছেন, দিস আর নট এনাফ। কারণ এখন আপনার ক্যারিয়ারের পিক টাইম, যেখানে আপনাকে এই 30-40কে বা 35-40কে 70-80-তে কনভার্ট করতে হবে, নিয়মিতভাবে কনভার্ট করতে হবে। তাহলেই বাংলাদেশের ব্যাটিংয়ের যে নেতৃত্বের জায়গাটা, আমরা নতুন দিনের বাংলাদেশের কথা বলি, সেই জায়গাটা আপনি অনেক বেশি মাত্রায় ক্যাচ করতে পারবেন। শ্রীলঙ্কার সঙ্গে যে ম্যাচটা বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে খেললো, আমি দেখলাম যে হাসারাঙ্গা ডিসিলভার বলে তাওহিদ হৃদয় ব্যাক টু ব্যাক সুইপ শটের মাধ্যমে 2টা ছক্কা মারলেন। বাট আফটার দ্যাট হাসারাঙ্গার জন্য কিন্তু এটা প্রেডিক্টেড হয়ে গেছে। হাসারাঙ্গা কিন্তু বুঝে ফেলেছেন যে এই ব্যাটার আমাকে সুইপ শটে খেলবে। তিনি কি করলেন, এর পরের লেন্থটা টেনে দিলেন একটু সামনের দিকে, এমন একটা জোনে তিনি লেন্থটা টেনে দিলেন যে জায়গাটায় হয়তো বা সুইপ শট খেলার জন্য সুইটেবল না, সেটা হয়তো একটা অন ড্রাইভ করতে পারতেন তাওহিদ। বাট তিনি আবারও প্রি ডিটারমাইন্ড ওয়েতে সুইপ শট খেলতে গিয়ে উইকেটটা কিন্তু দিয়ে এসেছেন। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আপনি 2টা ছক্কা মেরেছেন, খুবই ভালো, ইউ আর আ সেট ব্যাটার। বাট আফটার দ্যাট আপনি যখন সেম কাইন্ড অফ শট রিপিট করতে যাচ্ছেন, ওই সময়টায় বোলারের জন্য কিন্তু একটা ইন্ডিকেশন চলে এসেছে। বোলার জানে যে আপনি এখন সুইপ শটটাই খেলতে যাবেন। সো ফ্যাক্টটা ওই জায়গাটাতেই যে আপনি যখন সুইপ শট খেলছেন,
রান পাচ্ছেন ওয়েল, বাট ইউ হ্যাভ টু জাজ দ্য বল ওয়েল। এবং আপনি যখন বল জাজ করে দেখলেন যে এটা সুইপ শট খেলার না, তখন আপনার যদি হাতে বিকল্প শটের জায়গা থাকে, আপনার স্কিলের জায়গাটায় যদি বিকল্প আরও অপশন থাকে, তখন আপনি প্রিডিটারমাইন্ড শট খেলতে যাবেন না, আপনি তখন শটটা বলের মেরিট অনুযায়ী শট খেলবেন। তো এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে তাওহিদ হৃদয়ের স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। যে সমস্ত জায়গায় ল্যাকিং রয়েছে, সেই ল্যাকিংগুলো যত তাড়াতাড়ি শুধরানো যায়, শটের রেঞ্জ যত তাড়াতাড়ি বাড়ানো যায়, সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আমার কাছে মনে হয় যে প্রথম টি-20 ম্যাচ এবং এই জায়গাটায় তাওহিদের ব্যাটের দিকে বাংলাদেশ চেয়ে থাকবে এবং তাকে অবশ্যই তার লিমিটেশনগুলো ওভারকাম করতে হবে, কারণ হি ইজ দ্য বেস্ট রাইট নাও ফর বাংলাদেশ। তার চাইতে বেস্ট এই মুহূর্তে কেউ নাই। সুতরাং তার এই 25-30-40-এর যে রেশিওটা, টি-20 ক্রিকেটে সিঙ্গেল হ্যান্ডেডলি একজন প্লেয়ার ম্যাচ চেঞ্জ করে ফেলতে পারেন, ম্যাচের সিনারিও চেঞ্জ করতে পারেন। তো এটা খুব গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।